আমরা হাতে নিয়েছি। বিশ্বাস করি এই ইনিশিয়েটিভের ফলে আমাদের রাজ্যের যারা মাছ চাষী আছেন তারা আরো ফার্দার মোটিভেশন পাবেন, এনকারেজমেন্ট পাবেন। তার সাথে সাথে এখনো যারা বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে, তারাও ফিশারি সেক্টরে কাজ করতে অনেকটাই আগ্রহী হবে বলে আমি মনে করি। আপনারা সবাই জানেন আমাদের রাজ্য ফিশ কনজাম্পশনের ক্ষেত্রে বলতে পারেন ভারতবর্ষের মধ্যে ফার্স্ট স্টেট যেখানে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন হয়। অর্থাৎ আমাদের রাজ্যে যে টোটাল পপুলেশন আছে তার অলমোস্ট 98% মানুষ কিন্তু ফিশ ইটার, অর্থাৎ শতকরা 98% মানুষ মাছ খায়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হাত তুলুন কে কে মাছ খান না, যে আমি মাছ খাই না, হাত তুলুন কে আছেন? তার মানে এই মেলা প্রাঙ্গণে যারা উপস্থিত আছেন তার 100% লোক ফিশ ইটার। হয়তো এক দুজন লোক থাকবে যারা মাছ খায় না, কিন্তু আমরা দেখছি অলমোস্ট 100% লোক মাছ খায়। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে মাছের ডিমান্ডটা কি পরিমাণে আছে। তো এটা খুব সহজে অনুমেয় যে আমাদের রাজ্যে মাছের চাহিদাটা অনেক বেশি অন্যান্য রাজ্যের তুলনায়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের চাহিদা অনেক বেশি, তাহলে প্রোডাকশন কেমন আছে? প্রোডাকশনের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের রাজ্যে মাছের উৎপাদন বর্তমানে ফিশারি ডিপার্টমেন্টের ডেটা অনুযায়ী প্রায় 85,000 মেট্রিক টনের মাছের উৎপাদন আমাদের রাজ্যে রয়েছে। এই 85,000 মেট্রিক টন মাছ সারা রাজ্যে আমাদের কালচার ফিশারি এন্ড ক্যাপচার ফিশারি, অর্থাৎ আমাদের নদী নালা খাল বিল থেকে যে মাছটা ক্যাপচার করে বা মাছ ধরে আনে মাছ মৎস্যজীবীরা, সেটার পরিমাণ যদি আমরা ধরি, আর আমাদের বিভিন্ন জলাশয় কিংবা পুকুরে, বাড়ির পুকুরে বা অনেক ফার্মাররা যেটা উৎপাদন করে, সেটাকে মিলিয়ে টোটাল আমাদের 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে। কিন্তু আমাদের কি পরিমাণ মাছ লাগে? ত্রিপুরা রাজ্যে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রত্যেক ব্যক্তি at the rate of 27 kg per person per year 27 কেজি রেটে যদি আমরা ধরি, তাহলে আমাদের প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের প্রয়োজনীয়তা আছে প্রতি বছর। এখন আমাদের উৎপাদন কত? 85,000 মেট্রিক টন, লাগে কত? 1,17,000 মেট্রিক টন। তার মানে কি প্রায় 32,000 মেট্রিক টনের কিন্তু একটা গ্যাপ এই রাজ্যে রয়েছে। এই গ্যাপ পরিমাণের মাছ যেটা আমাদের রাজ্যে প্রোডাকশন নেই, বাইরে আমাদের গ্যাপ রয়েছে, সেটা আমরা আমাদের নেবারিং স্টেট বা নেবারিং কান্ট্রি লাইক বাংলাদেশ, নেবারিং স্টেট লাইক পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গা থেকে আমাদের রাজ্যে মাছ আসে। তারপরে গিয়ে আমাদের রাজ্যের 100% যোগান পূরণ হয়। কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে যেভাবে চাহিদা বাড়ছে, এটাও কিন্তু সাফিসিয়েন্ট না। কারণ মাছের যোগানটা আনলিমিটেড, আমি দেখেছি চাহিদাটা আনলিমিটেড। দেখবেন এখানে যদি আমি জিজ্ঞেস করি, সকালবেলা আমাদের এখনো কিন্তু আমাদের রাজ্যের মানুষ অনেকে আছে 3 বেলা ভাত খায়, ঠিক না? আবার কেউ আছে 2 বেলা ভাত খায়। তো আমি যদি জিজ্ঞেস করি যে 2 বেলার মধ্যে আপনি কবেলা মাছ খান, তো তারা বলবে আমরা 2 বেলায় মাছ খেতে পারি, তাও ডাবল ডাবল, ঠিক না? একটা ছোট মাছ, একটা বড় মাছ। যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো তারা তো আরো দামি মাছ বাজার থেকে আনে। কেউ বলবে না আমার ইলিশ মাছও লাগবে, কেউ বলবে আমার ছোট মাছ লাগবে, কেউ বলবে আমার বড় মাছ, লোকাল মাছ লাগবে। এবং আজকালকে দেখবেন যত সামাজিক অনুষ্ঠান হচ্ছে, সেটা বিয়ের অনুষ্ঠান হোক, বার্থডে পার্টি হোক, অন্যান্য যে কোনো অনুষ্ঠান যেখানে আমরা আমিষ খাই, 2টা মাছ তো কম্পালসারি, ঠিক না? তার মানে কি ডিমান্ড ইজ ভেরি হাই, whereas production is less. তাই ফিশারি ডিপার্টমেন্ট চাইছে এই যে 32,000 মেট্রিক টন মাছের গ্যাপ আছে, এটা যাতে আমরা আমাদের রাজ্যে পূরণ করতে পারি। তার জন্য
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এই স্কিমের আন্ডারে উইথ দ্য হেল্প অফ স্টেট গভর্নমেন্ট সেখানে 90:10 রেশিওতে আমরা কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে 90% ফিনান্সিয়াল শেয়ার দেয়, 10% আমরা স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করি। এই ক্যাপাসিটি বা রেশিওতে আমরা দেখছি আমাদের রাজ্যে যারা কৃষক আছে তাদেরকে মাছ চাষে উৎসাহিত করার জন্য নতুন পুকুর খননের কাজ সারা রাজ্যে চলছে। পুকুর খনন করার পর তাদেরকে মাছের পোনা দেওয়া, মাছের খাদ্য দেওয়া, তারপর তারা যাতে মাছ চাষ করতে পারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তার জন্য তাদেরকে বছরে কমপক্ষে 8-10 দিন ট্রেনিং করানো, কখনো স্টেট লেভেলের ট্রেনিং, ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিং, ব্লক লেভেল ট্রেনিং, সাব ডিভিশন লেভেল ট্রেনিং, 1 ডে ওয়ার্কশপ, 2 ডে ওয়ার্কশপ, এগুলির মাধ্যমে আমরা চাইছি যাতে তাদেরকে এই মাছ চাষের ক্ষেত্রে যে টেকনিক্যাল সাপোর্ট দরকার এই টেকনিক্যাল সাপোর্ট যাতে তারা থ্রু ট্রেনিং আমরা প্রোভাইড করতে পারি। তো এটা একটা প্রক্রিয়া চলছে। তো ধরে নিন গত বছর পর্যন্ত আমাদের রাজ্যের ওয়াটার এরিয়া যেটা ছিল আমরা দেখেছি আমাদের রাজ্যের প্রায় কালচার ফিশারি ওয়াটার এরিয়া যেটা রয়েছে প্রায় ৩৮,০০০ সামথিং স্কয়ার কিলোমিটার হবে। এটাকে অর্থাৎ গত বছর যেটা ছিল এই বছর সেটা আরো বাড়বে, যেহেতু আমরা নতুন ওয়াটার এরিয়া ক্রিয়েট করছি। তো যখন জলাশয় বৃদ্ধি পাবে তার মানে কি সাথে সাথে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, এই যোজনার আওতায় আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আরেকটা বাজেট রাখছি। লাইক গত বছর আমরা 160 কোটি টাকার বাজেট হাতে নিয়েছিলাম, তার মধ্যে মনে করুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা 50% রেখেছি। এবং সেখানে আমরা দেখেছি আরো আমরা অনেকজন বেনিফিশিয়ারিকে নতুন পুকুর খননের জন্য টাকা দিচ্ছি, যাদের পুকুর নষ্ট হয়ে গেছে সেগুলি মেরামত করার জন্য বা মেইনটেনেন্স করার জন্য আলাদা করে টাকা দিচ্ছি, রিক্লেমেশনের জন্য আলাদা করে টাকা দিচ্ছি, ফিশারি সেক্টরে যারা কাজ করছেন তাদের সহায়তা করার জন্য ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্সও আমরা দিচ্ছি, অর্থাৎ তাদেরকে যাতে সহযোগিতা করা যায়। তার বাইরে আবার প্রত্যেক বেনিফিশিয়ারিকে 500 করে মাছের পোনা দেওয়া, মাছের খাদ্য দেওয়া, চুন দেওয়া, তারপর আরো আনুষঙ্গিক সাপোর্ট দেওয়া, এগুলিও কিন্তু প্রতিনিয়ত ফিশারি ডিপার্টমেন্ট করে যাচ্ছে। কিন্তু এটাও সাফিসিয়েন্ট না, এর বাইরে আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলকেও এনইসির কাছে আরেকটা প্রপোজাল পাঠিয়েছিলাম 10 কোটি টাকা, যে আমাদের রাজ্যে আমরা দেখেছি অনেকেই পুকুর খনন করেছে কিন্তু পরবর্তী সময় সেটাকে মেইনটেনেন্স করার জন্য কিংবা রিক্লেমেশন করার জন্য যে টাকা দরকার অনেক গরিব কৃষক সেটা পারে না এফোর্ড করতে। তাদের কথা মাথায় রেখে আমরা প্রায় সারা রাজ্যে একটা সার্টেন বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করে এনইসি কে আমরা 10 কোটি টাকার মতো প্রপোজাল পাঠিয়েছিলাম। তার মধ্যে থেকে এখন পর্যন্ত সম্ভবত 50% টাকা আমরা পেয়ে গেছি এবং এই টাকা থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 500-এরও বেশি বেনিফিশিয়ারিকে সেই সুবিধা দিতে পেরেছি। এছাড়াও ডলার মিনিস্ট্রিতে আমরা আলাদা করে পাঠাচ্ছি, ইউনিয়ন মিনিস্ট্রির কাছে আলাদা করে পাঠাচ্ছি প্রপোজাল। আমরা চাইছি যাতে এই রাজ্যে মাছ উৎপাদনের মাধ্যমে রাজ্যের মাছের চাহিদাকে পূরণ করা যায়। এর বাইরে আপনারা হয়তো শুনে খুশি হবেন, নর্থ ইস্টের মধ্যে আমাদের রাজ্য যদিও ফার্স্ট থাকলেও বর্তমানে আমরা সেকেন্ড হয়ে গেছি, কারণ আমাদের ইমপ্লিমেন্টেশন একটু লেট হচ্ছে। ইন্টিগ্রেটেড একুয়া পার্ক এই কনসেপ্ট ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছি প্রপোজাল যে আমরা যেহেতু আমাদের রাজ্যে প্রায় 32-33 হাজার মেট্রিক টনের গ্যাপ রয়েছে এবং আমাদের রাজ্যে কোনো কোস্টাল এরিয়া নেই, বিগ ওয়াটার বডি নেই, অথবা আমাদের বড় ওয়াটার বডি যদি আমরা ক্রিয়েট করতে না পারি তাহলে সেই পরিমাণ মাছের উৎপাদন করা কিন্তু অসম্ভব। এই কথা মাথায় রেখে প্রায় আমরা 100 কোটি টাকার একটা প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম ফর ইন্টিগ্রেটেড একুয়া পার্ক। সেই ইন্টিগ্রেটেড একুয়া পার্ক প্রপোজাল পাঠানোর পর আমরা এই গত অর্থ বছরে সেটার স্যাংশন ফার্স্ট পেজে আমরা পেয়ে গেছি 43 করোড়, অর্থাৎ 100 কোটি টাকার মধ্যে 43 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে ফর সেটিং আপ ইন্টিগ্রেটেড একুয়া পার্ক।
এটা অনুভূতিতে হচ্ছে। এবং আমরা যেটা আশা করছি, সেই ইন্টিগ্রেটেড একুয়া পার্ক যখন আমরা কমপ্লিট করব, বা সেই ইন্টিগ্রেটেড একুয়া পার্ক থেকে বছরে কমপক্ষে 2.5 থেকে 3,000 মেট্রিক টন মাছের উৎপাদন যাতে সেই জায়গা থেকে আমরা করতে পারি, তার জন্য কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট উদ্যোগ গ্রহণ করেছে। তো এটা একটা বিগ মাইলস্টোন হবে, আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট হবে আগামী দিন। তো ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, যারা আমার বক্তব্য শুনছেন বা মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনছেন, রাজ্যের মাছ চাষিরা কিংবা কৃষকরা, বর্তমানে ইন্টিগ্রেটেড ফার্মিং একটা কনসেপ্ট এসছে। এটা সমস্ত ডিপার্টমেন্টে, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে এটা খুব প্রচলিত। এবং ইন্টিগ্রেটেড ফার্মিং এটা আমরা দেখেছি একজন কৃষককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনে করুন যে ব্যক্তিটা ফসল উৎপাদন করছে, ধান উৎপাদন করছে কিংবা শাকসবজি উৎপাদন করছে, সে শুধু অর্থাৎ এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করছে। আমরা বলছি শুধু আপনি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করার দরকার নেই, তার সাথে আপনি সেই জমিতেই আপনি এআরডিবি ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আপনি পোল্ট্রি করতে পারেন, ডাকারি করতে পারেন, পিগেরি করতে পারেন। তার জন্য ডিপার্টমেন্ট আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেবে। তার সাথে সাথে আপনি মাছ উৎপাদন করতে পারেন। যাদের ফিশারি রয়েছে, আমরা বলছি শুধু যদি আপনি মনে করুন ফিশ প্রোডাকশনের জন্য করেন, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করছেন, তো যে জায়গাতে আপনি মাছ চাষ করছেন সেই পুকুরের পাড়ে আপনি প্রয়োজনে একটা পিগ ফার্ম করুন। সেই পিগ ফার্ম থেকে আপনি ইন্টিগ্রেটেড ওয়েতে আপনার বেনিফিট হবে, এবং তার যে ওয়েস্টেজ আছে সেই ওয়েস্টেজটা কিন্তু আবার ইনডিরেক্ট ওয়েতে আপনার এই যে ফিড হিসাবে ব্যবহার করতে পারেন আপনি মাছের, বা আরো পোল্ট্রি অন্যান্য যেগুলি রয়েছে। অর্থাৎ এগ্রি অ্যালাইড সেক্টর কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট সেক্টর আজকে আমাদের দেশে এবং রাজ্যে, যেখানে রাজ্যের ইকোনমিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের প্রায় 20 থেকে 22% ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন টু দ্য জিএসডিপি এটা কিন্তু আমাদের এগ্রি অ্যালাইড সেক্টর থেকে আসে। এগ্রি অ্যালাইড সেক্টর যদি আমাদের দেশে স্ট্রেংথেন না থাকে, তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্ব তাদের অর্থনীতিকে বাঁচাতে পারেনি, তাদের দেশকে সুবিধা পৌঁছে দিতে পারেনি, সেই সময় আমাদের ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে অত্যন্ত সাবলীলভাবে এবং শক্তিশালীভাবে সেটাকে ট্যাকেল করেছে। এবং উপরন্তু 80 কোটি মানুষকে বিনামূল্যে ফ্রিতে রেশন সামগ্রী আমরা দিতে পেরেছি। কেন জানেন? কারণ আমাদের এগ্রি অ্যালাইড সেক্টরটা কিন্তু অনেক মজবুত, আমাদের প্রাইমারি সেক্টর অনেক মজবুত। তো এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তো ইটস এন টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে যেমন আমার আগে বক্তব্য রাখছিলেন আইসিআর প্রিন্সিপাল সায়েন্টিস্ট, ওনাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে আমাদের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহোদয় আছেন, গ্রামীণ ব্যাংকের একটা এখানে রুল রয়েছে। কারণ কেসিসি আপনারা জানেন, আমরা বেনিফিশিয়ারিকে কেসিসি প্রদান করার জন্য প্রতিনিয়ত বলে থাকি, এবং ফিশারি ডিপার্টমেন্ট বলুন, এআরডিডি বলুন, আমাদের দপ্তর থেকে কিন্তু সেগুলি স্পন্সর করে রেসপেক্টিভ ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। আমি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, একবার আপনারা রিভিউ করবেন যে ফিশারি ডিপার্টমেন্ট কিংবা এআরডিডি ডিপার্টমেন্ট অর এগ্রিকালচার ডিপার্টমেন্ট কতগুলি প্রপোজাল তারা পাঠিয়েছে আপনার ব্যাংকগুলিতে, আর তার মধ্যে থেকে কতগুলি প্রপোজাল অ্যাটেন্ড করা হয়েছে, কতগুলি প্রপোজালকে আপনারা ফিনান্সিয়ালি ডিসবার্স করেছেন বা এগুলিকে কমপ্লিট করেছেন। এগুলির উপর চর্চা করা দরকার। আপনারা জানেন এটা খুশির খবর, বিশেষ করে কৃষকদের জন্য। এই বছরের বাজেটে আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দেশের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এই বাজেটে কিন্তু উল্লেখযোগ্যভাবে এমফাসিস করা হয়েছে যেটা যে বিশেষ করে কৃষক যারা আছে তারা যাতে কেসিসির মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, তার জন্য আপ টু 5 লাখ পর্যন্ত কিন্তু সেটাকে রাখা হয়েছে। এবং এটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর অল দ্য ফার্মার্স অফ আওয়ার স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কান্ট্রি। কারণ 5 লাখ টাকা যদি কোনো ফার্মার কেসিসি পায় উইদাউট গ্যারান্টার, এটা কিন্তু একটা বড় বেনিফিট হবে। তবে সেই ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক যেগুলি রয়েছে
তাদেরকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বক্তব্য শেষ করার আগে এখানে যারা উপস্থিত রয়েছে আমি আপনাদেরকে শুধু এটুকু বলে যাবো, এটা আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রায় 2 বছর হয়েছে আমি দপ্তরে মন্ত্রী হিসেবে কাজ করছি। এই রাজ্যের প্রত্যেকটা জেলায় আমি 3 বার 4 বার করে গেছি। আমাদের ডিপার্টমেন্টের রিভিউ মিটিং বলুন কিংবা ফিল্ড ভিজিট বলুন, প্রগ্রেসিভ ফার্মারের ফার্ম ভিজিট বলুন। আমি দেখেছি শুধুমাত্র ফিশারি সেক্টরে কাজ করে যাদের বাৎসরিক ইনকাম 50 লাখ 1 কোটি টাকার উপরে পর্যন্ত লোক আছে, যাদের শুধু ফিশারি সেক্টরে বছরে 1 কোটি টাকার উপরে ইনকাম। এই যে আমি প্রথম যে ভদ্রলোককে প্রাইজ দিয়েছি বা সম্মাননা জানিয়েছি কৃষ্ণদেবর বা সিপাহী জলার, ওনার ইতিহাস জেনে নেবেন, ওনার সাকসেস স্টোরি আপনারা জেনে নেবেন। ওনারও স্টল আছে সম্ভবত এখানে। আমি গত বছর গেছিলাম ওনার ফার্ম ভিজিট করতে। শুধুমাত্র ওনার ফার্মে ওনার আন্ডারে প্রায় 100 বেশি লোক কাজ করছে। প্রথমত উনি 100 জন লোককে কর্মসংস্থান দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে আজকে কৃষিকাজ। আর উনি আমাকে বলেছেন সবকিছুর পর ওনার ইয়ারলি ইনকাম মোর দেন 1 crore ইয়ারলি। দেখেন আপনার অফিসার যারা বসে আছেন বছরে কত টাকা ইনকাম আপনার। এখানে কিছুক্ষণ আগে আমরা আরেকজনকে প্রাইজ দিয়েছি, সম্মাননা জানিয়েছি, যার বছরে ইনকাম 25 লাখ টাকা, কারণ বাৎসরিক ইনকাম 30 লাখ টাকা, কারণ বাৎসরিক ইনকাম 50 লাখ টাকা। আমি দলাই জেলায় গত কিছুদিন আগে গেছিলাম ফিশ ফেস্টিভ্যাল ইনগ্রেশন করতে। সেখানে কমলপুর মানিকবাজারের দিকে বাড়ি, সম্ভবত হাফিজ মিয়া বা কি যেন হাফিজ মিয়া, হ্যাঁ কামাল মিয়া, কি ফয়েজ মিয়া, হ্যাঁ ফয়েজ মিয়াকে আমি জিজ্ঞেস করো আপনার ইনকাম কত, তো তুমি এই আসলটা বলে দিই, পরে একজন পেছন থেকে বলছে আসলটা বললো। তো আসলটা বললো ওনার ইয়ারলি ইনকাম মোর দেন 20 লাখ শুধু কৃষিকাজ। তো আমি আমার দেখার মতে দেখবেন যারা জুয়া খেলে না, জুয়া খেলে যা 1 টাকায় 80 টাকা সিস্টেম আছে, একটা কি জানা খেলে একটা আছে কি এটা বলে বা অনেক যাই আছে, অর্থাৎ কম টাকায় বেশি টাকা রোজগার করার যাদের নেশা থাকে। আমি বলছি আপনি ওই নেশা ছেড়ে দিয়ে ফিশারিতে মনোনিবেশ করুন। ওই নেশাটা তো লাগিয়ে লাগছে, না লাগলে জিরো, কিন্তু এটাতে আপনার 100% প্রফিট হবে, গ্যারান্টি, গ্যারান্টি। I can assure you যে আপনি এখানে প্রফিট পাবেনই পাবেন। 1 টাকার মাছের পোনা জলাশয়ে ফেলে দিল, জলের মধ্যে পুকুরে ফেলে দিল 1 টাকার মাছের পোনা, সে তার আপন গতিতে জলে এদিক সেদিক খেলতে থাকলো, দৌড়াতে থাকলো। সে 7 মাস 8 মাস পরে অটোমেটিক জল থেকে লাভ দিয়ে বলবে আমি রেডি, আমার দাম বর্তমানে 300 থেকে 250 টাকা মার্কেট, ঠিক না? আপনি কি ইনভেস্ট করেছেন? খুব বেশি হলে মাঝে মাঝে একটু ফিড দিয়েছে, আর কোন ইনভেস্ট নাই, কিন্তু সে তার আপন গতিতে জলে ঘুরছে। 6 মাস 8 মাস 1 বছরের মাথায় তার ওয়েট 1 কেজি হচ্ছে, 1 কেজি মাছের দাম কত টাকা মাছের দাম মার্কেটে। তাহলে 1 টাকার মাছের পোনা যদি আপনাকে 300 টাকা ভ্যালু দেয় উইদিন 1 ইয়ার, এখন যদি আপনি 50,000 মাছের পোনা ফেলেন, তার মধ্যে 30,000 যদি 20,000 যদি পরেও যায়, 30,000 টিকে, তাহলে আপনার প্রফিট কত হতে পারে? তো এতে প্রফিট অনেক বেশি। আচ্ছা প্রফিটের কথা বাদ দিন, সবকিছুর তো একটা পটেনশিয়াল মার্কেট দরকার, ঠিক না? আচ্ছা আগরতলা শহরে তো সব অনেক ধনী মানুষের বসবাস আছে, অফিসিয়াল আর্থিকভাবে স্বাবলম্বী মানুষের বসবাস আগরতলা শহরে। আগরতলা শহরের ব্র্যান্ডেড শোরুমগুলি চলবে, কিন্তু আমি যে গ্রাম থেকে আসি 40 কনস্টিটিউয়েন্সি থেকে, এটা তো পুরো রুরাল এরিয়া, কিংবা কৈলাসহর বলুন, বিলোনিয়া বলুন, সাবরুম বলুন, ধর্মনগর বলুন, কিংবা আমাদের মোহনপুর বলুন, তেলিয়ামুড়া, কল্যাণপুর, খৈরপুর, এই সমস্ত এলাকাতে ধরুন সবচেয়ে দামি ব্র্যান্ডের শার্টের কোম্পানি কি আছে? শার্ট প্যান্টের কি কোম্পানি আমাদের কাছে কি আছে? লুইস ফিলিপ হতে পারে, ভ্যালুশন হতে পারে, ঠিক না? আরো 1-2টা কোম্পানি হতে পারে। ধরুন একটা শার্টের দাম শুরু হবে 2000 টাকা, একটা প্যান্টের দাম শুরু হবে 3000 টাকা থেকে কিংবা 2000 টাকা। তো শোরুম একদিকে লাগাবে গ্রামের মধ্যে খুব দামি অত্যন্ত সুন্দর চকচকে শার্ট প্যান্ট, যার স্টার্টিং প্রাইস 2000 কিংবা 2500। প্রত্যেকদিন গ্রামের মানুষ কিনবে শার্ট প্যান্ট, প্রত্যেকদিন কিনবে 2000-2500 টাকা। কিন্তু ওই শোরুমের পাশে যদি কেউ 50 কেজি লোকাল কাতলা রুই মাছ নিয়ে বসে যায়,
কিংবা 50 কেজি মকা মাছ কিংবা ট্যাংরা মাছ লোকাল নিয়ে বসে যায়, তার বিক্রি করার জন্য মাইকিং করতে হবে? কিংবা তাকে বিক্রি করার জন্য কি 3 দিন বসতে হবে এই জায়গায়? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আজও আমরা দেখি বিভিন্ন জায়গায় গাড়িতে যখন আমি বিভিন্ন রাস্তা দিয়ে চলাফেরা করি, রাস্তার পাশে হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ, মানে প্রচুর মানুষ ভিড় জমে আছে। আমরা কি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট কিনা না, তাকে দেখি অল্প কিছু মাছ নিয়ে বসে আছে ভদ্রলোক, আর ওনার সামনে অনেকজন লোক দাঁড়িয়ে আছে। এরকম চিত্র দেখেছেন আপনারা? তার মানে কি তার মাছ যতটা নেই তার চেয়ে বেশি কাস্টমার তার সামনে দাঁড়িয়ে। It means we have potential market, but we don't have sufficient production. তো তার জন্য আমাদের কাজ করতে হবে, এবং রাজ্যে মাছের চাহিদা যদি আমরা পূরণ করতে পারি, আমরা অবশ্যই এখানে 2 রকমের ফ্যাসিলিটি। এক হচ্ছে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি, আমরা রাজ্যের মানুষকে লোকাল মাছ খাওয়াতে পারি, আর 2, যারা এই চাষ করবেন, যারা উৎপাদন করবেন, তারাও কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছে। অর্থাৎ একদিকে বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে আমাদের রাজ্যে মাছের উৎপাদন বা চাহিদা পূরণ হচ্ছে। তো এই সেক্টরে অনেকটাই লাভজনক। আপনারা আসুন, বিশেষ করে আজও যারা কি করবেন ভাবছেন, আপনি পড়াশোনা করে হয়তো বেকার চাকরি পাননি, আমি বলবো যখন চাকরি পাবেন, বাড়িতে যদি জমি থাকে, এই জমিটাকে পতিতে না রেখে আপনি মাছ চাষ করুন, এগ্রিকালচার রিলেটেড কিছু না কিছু করুন, ফার্মিং করুন, এয়ারডেলি করুন, আমাদের গোটারি করতে পারেন, পিগারি করতে পারেন, অনেকগুলি ফ্যাসিলিটি আছে, এগুলি আপনারা করতে পারেন। তো বলার অনেক কিছু থাকলেও সময়ের সংকীর্ণতা রয়েছে। আমি পুনর্বার আমাদের এই ফিশ ফেস্টিভ্যালে আজকে যারা উপস্থিত হয়ে এই উৎসবকে সফল করেছেন, আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে স্টল লাগিয়েছেন তাদেরকেও হৃদয় থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অফিসিয়ালস যারা এসছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি যারা আমাদের মেলা অনুষ্ঠানকে সার্থক করতে, সফল করতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে এইটুকু বলে যাব, ফিশারি ডিপার্টমেন্ট, বর্তমান আমাদের টিম এবং আমি সহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, এই রাজ্যের যে চাহিদা আমাদের রয়েছে বর্তমানে, সেই চাহিদা পূরণের জন্য আমরা দিন রাত্র পরিশ্রম করছি, এবং আগামী 1 বছরের মধ্যে রাজ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এবং সফলতা আপনারা দেখতে পারবেন, এটা আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই। তো এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। सक्सेसफुल कंसाइनमेंट इंटरनेट बिना किसी रुकावट के प्रमोशन